নমস্কার, সিএনএর স্বাগতাই মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। দুটো নিউজ রুম শুরু করছি, আর দুটো নিউজ রুমে খুব স্বাভাবিকভাবেই লাগাতার এসআইআর আতঙ্ক আর আত্মঘাতী হওয়ার খবর। পর সেই খবর আবারও চাঞ্চল্য বাড়াচ্ছে, ছড়াচ্ছে। নজর রাখবো সেই খবরে। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। এই মুহূর্তের বড় খবর জানাই, এসআইআর আতঙ্কে ফের রাজ্যে আরো এক আত্মঘাতী হওয়ার খবর। এবার ঘটনাস্থল জানা যাচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লক চালতাবেরিয়া। যেমনটা খবর, এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন শফিকুল গাজী, তার নাম সামনে জানা যাচ্ছে। চালতাবেরিয়া অঞ্চলের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যেভাবে কাগজপত্র জোগাড় করা একটা বড়সড় পরিসর বা পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কেউ আত্মঘাতী হচ্ছেন, 2002 সালের তালিকায় নাম নেই, কারোর বাবার নাম নেই, তার জন্য আত্মঘাতী হওয়ার খবর। এবার ভাঙড় চালতাবেরিয়া, সেখান থেকে খবর উঠে আসছে আত্মঘাতী হওয়ার। কি বলছে পরিবারের মানুষজন, শুনবো। এরকম ওই বিষয়ের জন্য বিশাল তদন্ত হচ্ছে, তা আমার তো কোনো পরিচয়পত্র নেই। বাপ মা তো আমার তাড়িয়ে দিয়েছে, তা আমি সেই জায়গায় আমি পৌঁছবো কী করে? তা তুই তোর জায়গায় থাক, একে মেয়ে এসে আমি এই অ্যাক্সিডেন্ট রুগী, আমি কী করবো বলে হঠাৎ একটু খেয়েছি, খেয়েই উন্মাদ করতে একটু মতো খেয়ে নেশা করে বলতে শুয়ে পড়েছে। সকালবেলা হঠাৎ আমি গরু নিয়ে গেছি, ও দেখছি 8টা বাজে তখন উঠেছে, উঠে আর কি আমি এসে দেখি ঘরে দরজা দেবো কেন, গিয়ে দেখি ঝুলতেছে। রান্না তো আমাদের কোনো ঝগড়া দেওয়া হয়নি। চাই যদি ঝগড়া হতো তাহলে আমি রাত্রিরে রান্না করেছি, আমরা খেয়েছি। আর 1 নম্বর ওই করে আর কি এই এসের জন্য আর কি বলছে, আমি তো আমার কোনো তোর তো ঠিকানা আছে, আমার তো কোনো বাপের কোনো ঠিকানা নেই যে আমি সেই জায়গায় গিয়ে দাঁড়াবো। পরিবারের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। শওকত মোল্লা, তিনি ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করেছেন। পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি। এবং খুব স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় বিভিন্ন জায়গায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে যে বক্তব্য আগেও বলা ছিল যে পরিবারের পাশে দাঁড়ানোর, একে একে কিন্তু প্রত্যেকে পৌঁছচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়েও তার উন্নত নয়। শওকত মোল্লা তিনি হাজির হয়েছিলেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন এবং সাক্ষাৎ সারবার পর তার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কি বলছেন শওকত মোল্লা, সেটাও শোনাই আপনাদের। আমাদের ভাঙড়ের শফিকুল গাজী, বয়স মাত্র 35 বছর। ও এখানে জামাই হিসেবে থাকতো। ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত 2-3 দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা করলেও তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও, আমরা সব ধরনের সহযোগিতা। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে। আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে। একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যায়। লাগাতার আত্মঘাতী হওয়ার খবর রাজ্যে সামনে আসছে, চাঞ্চল্য ছড়াচ্ছে। আবারও বলছি, যেটা প্রথমে বলছিলাম। আর এ প্রসঙ্গে প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্তদা, আবারও এক আত্মঘাতী হওয়ার খবর। এবার ঘটনাস্থল ভাঙড়, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এসআইআর আতঙ্কে। কি বলবেন? কে প্রমাণ করলেন যে এটা এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছে? আপনার কাছে পোস্টমর্টেম রিপোর্ট আছে বা ডিটেকটিভ এজেন্সির কোনো রিপোর্ট আছে, তদন্ত কোনো সংস্থার রিপোর্ট আছে? এটা মিডিয়াকে দিয়ে, কিছু মিডিয়াকে খাইয়ে একটা এরকম হাইপোথিসিস তৈরি করার হচ্ছে যে কেউ যদি অবৈধ সম্পর্কের জন্য আত্মহত্যা করে, তাকেও বলা হবে যে সে এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে। কারণ নাম যদি 2002 এর লিস্টে থাকে, তার আতঙ্কের কোনো বিষয়ই নেই। এনার নাম 2002 এর লিস্টে ছিল কি নাম ছিল না, সেটাকে আগে তদন্ত করুন আপনারা। আচ্ছা, কিন্তু শওকত মোল্লা সেখানে উপস্থিত হয়ে বিজেপির চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছেন। শওকত মোল্লা নিজে বেটা পাকিস্তানি, সে আবার কি বলবে? তার তো মানসিকতা পাকিস্তানি, সে পাকিস্তানি মানসিকতা নিয়ে এখানে থাকে। হ্যাঁ, হিন্দু বিরোধী সাম্প্রদায়িক একজন ব্যক্তি, যাকে ফোন করলে সে দুর্গাপুজোতে যায়, আবার ফোন করে যখন লোকে জিজ্ঞেস করে তার মুসলমান সম্প্রদায়ের মানুষ যে আপনি এটা তো কাজ করছেন, এটা কাফেরের কাজ বলছে, সেখানে বলে হ্যাঁ আমি এটা তো ঠিক হয়নি মুসলমান হিসেবে। তার কাছ থেকে আমাদেরকে শুনতে হবে কে কোথায় মারা যাচ্ছে। সুকান্তদা, কি বলবেন? মানে এই যে মানুষগুলো যাদের মৃত্যু হয়ে যাচ্ছে, এরা তৃণমূল বারবার অভিযোগ করছে, এদেরকে সহযোগিতা করা বা পাশে দাঁড়ানো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের আগামী সময় পদক্ষেপ কি থাকবে?
দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি এটা নিয়ে আলোচনা করুন যে 2019 থেকে 24 সাল পর্যন্ত মহারাষ্ট্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে 31%। 31 টাকা, 100 টাকার 31 টাকা মহারাষ্ট্রে গেছে। পশ্চিমবঙ্গে এসেছে 0.61%, মানে 61 পয়সা। এটা বাংলার ইস্যু। কাজ নেই, লোকের হাতে কাজ নেই। কাজ না থাকার জন্য মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে। ডাক্তারি পড়ুয়া যারা সব থেকে মেরিটের দিক থেকে ক্রিমি লেয়ার বলা হয় বাংলাতে, তারা রেপ হচ্ছে মেডিকেল কলেজের মধ্যে। কেউ মেডিকেল কলেজের মধ্যে হচ্ছে, কেউ মেডিকেল কলেজের বাইরে হচ্ছে। 26,000 লোকের চাকরি চলে গেল, তাদের সেটা ইস্যু। 3,000 লোকের লিজ বেরিয়েছে নাকি, যারা গ্রুপ সি গ্রুপ ডি যাদের লিজ বেরোচ্ছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ার নাম, বৃষ্টি না কি নাম নাকি তার। এই ইস্যুগুলো থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআর কে এজেন্ডা করা হচ্ছে। এসআইআর ইজ নট এ ইস্যু। ইলেকশন কমিশনের ব্যাপার। কারো কোনো আপত্তি থাকে ইলেকশন কমিশনের কাছে যাবে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোর্টে যাবে। গুরুত্ব রাখে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত দা আপনাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার যে প্রতিক্রিয়া এই মুহূর্তে আপনারা শুনছিলেন। এখন খুব স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও গিয়ে দ্বিমত বা কোথাও না কোথাও গিয়ে কিছু ছবি যেগুলো প্রশ্ন ডেফিনেটলি তুলছে। তার মধ্যে প্রথম প্রশ্নের জায়গা কেন সিএএ ক্যাম্প, যা নিয়ে বা যে প্রসঙ্গ নিয়ে বারবার তৃণমূলের তরফ থেকে কটাক্ষ। গতকাল আপনারা দেখেছেন শহরের বুকে মিছিল থেকে একেবারে তীব্র আক্রমণ সানিয়েছেন একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত এই আক্রমণ, তার প্রতি আক্রমণ পাল্টা আরও এক মিছিল আমরা দেখতে পেয়েছি। পানিহাটি থেকে সেই মিছিল বিজেপির তরফ থেকে বেরিয়েছিল এবং সেই মিছিল থেকেও তীব্র আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার সানিয়েছেন। ফলত এই আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু আত্মঘাতী হওয়ার যে খবর, আত্মঘাতী হচ্ছেন বলে পরিবার দাবি করছে এবং তার নাম এসআইআর আর তার আতঙ্ক। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। তন্ময় দা, যে মৃত্যুর খবর ফের আরো একবার এবার ঘটনাস্থল ভাঙড় থেকে সামনে আসছে, সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া দিচ্ছিলেন এবং তিনি বলছেন যে ভুল বোঝানো হচ্ছে, আরো একবার তিনি প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন। কি বলবেন? বিজেপি নেতৃত্বের বক্তব্যে অবাক হয়ে যায়। সুকান্ত বাবুর মতো একজন শিক্ষিত মানুষ বিজেপিতে এসে মন্ত্রিত্ব পেয়ে পুরোটাই ওনার মানসিক ভাবে উনি অসুস্থ হয়ে পড়েছেন। একটা মানুষ মারা গেছেন, একটা অভিযোগ সামনে এসছে যে এই জন্যে হয়তো তার মৃত্যু হয়েছে, আত্মঘাতী হয়েছেন। এসআইআর নিয়ে যে ভয় পাচ্ছে সারা বাংলার মানুষ, এটা তো রাস্তায় নামলেই বোঝা যায়। এর জন্য গণৎকার হতে হয় না, কিন্তু তারপরেও ওনারা অস্বীকার করছেন। ওনারা সেখানে যেতে পারেন, ওনাদের দলীয় প্রতিনিধি পাঠাতে পারেন, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে কোনটা সত্যি। সেইগুলো না করে ঘরে বসে ঠান্ডা ঘরে প্রতিক্রিয়া দিচ্ছেন অত্যন্ত লজ্জার এবং নিন্দাজনক। তবে প্রত্যেকটা মৃত্যু তাই বিজেপিকে নিতে হবে, এইটা বাংলার মানুষ কিন্তু বুঝিয়ে দেবে। ধন্যবাদ তন্ময় দা আপনাকে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তিনি যেমনটা বলছিলেন, এখন এই মৃত্যুর দায়গুলো বিজেপিকে নিতে হবে বলে একেবারে স্পষ্টত তন্ময় দা তিনি যেমনটা বলছেন। এই মৃত্যুর দায়গুলো কার, তারই আগামী সময় যে তদন্ত, সেই তদন্ত তার থেকে কি বেরিয়ে আসবে সেটা তো অবশ্যই দেখবার। কিন্তু বারবার এই যে আতঙ্ক এসআইআর নিয়ে, তাতেই যে আত্মঘাতী হচ্ছেন সেটা পরিবার বারবার বলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এসআইআর প্রক্রিয়াকরণের মাধ্যমে যখন চলছে, বিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম নিয়ে, সেখানেও কিছু কিছু বাকবিতণ্ডার ছবিও সামনে এসছে। কারণ এই প্রক্রিয়াকরণ একদিকে যখন চলছে, অন্যদিকে কারণ নাম কোনো তালিকায় নেই, 2002-এর যেমন তালিকায় কোথাও নাম নেই বলে আত্মঘাতী, কোথাও আরও লাগাতার বিভিন্ন অন্যান্য কারণে আত্মঘাতী হওয়ার খবর সামনে আসছে। ভাবনেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ দা, যে ছবি এবার ভাঙড় থেকে আসছে সেখানেও আত্মঘাতী হওয়ার ঘটনা, আর সেই আতঙ্ক যার নাম এসআইআর। দেখুন, আত্মহত্যা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন আত্মহত্যা হচ্ছে তার কারণ খতিয়ে দেখা দরকার। কিন্তু সব আত্মহত্যায় যা ঘটছে এই সময়কালে এসআইআর এর জন্য, এই আতঙ্কটা উদ্দেশ্যমূলক ভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেটা তৈরি করছে রাজ্যের শাসক দল এবং বিজেপি উভয়ই তাল মিলিয়ে, যাতে মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আমি প্রত্যেককে আবেদন করব, আতঙ্কিত হবেন না, আতঙ্কের কিচ্ছু নেই। আপনাদের নাগরিকত্ব নিয়েও কোনো সমস্যা হবে না, ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রেও সমস্যা হবে না। আপনারা বামপন্থী কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। অর্থাৎ প্রত্যেকেই প্রতিক্রিয়া দিচ্ছেন, বিরোধী রাজনৈতিক দল তারাও প্রত্যেকে বলছেন এবং বিকাশ দা যেটা বলছিলেন যে কেন আত্মঘাতী হচ্ছেন সেটাকে বিশদে জানবার প্রয়াস করতে হবে আমাদেরকে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসছে
কারণ এই আত্মঘাতী ঘটনাগুলো যেমন একদিকে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যখন অভিযোগ পাচ্ছেন, পরিবার যখন দাবি করছে, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রত্যেকে যাচ্ছেন। কোথাও বিধায়করা পাশে যাচ্ছেন, কোথাও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বরা তারা যাচ্ছেন বাড়ি বাড়ি, সেখানে গিয়ে প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে স্পষ্টত বোঝাচ্ছেন যে জায়গাগুলো থেকে দাঁড়িয়ে। গতকালও যেমনটা বার্তা আমরা শুনতে পেয়েছিলাম, গতকাল যেভাবে বার্তার মাধ্যমে সুস্পষ্ট বক্তব্য শাসক দল তাদের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে একদিকে দাঁড়িয়ে বিজেপির এটা চক্রান্তের জায়গা এবং তারা চেষ্টা করবে এই জায়গা থেকে দাঁড়িয়ে এনআরসিতে নিয়ে যাওয়া। আর এই মুখোশটা কোথাও না কোথাও খুলে যাচ্ছে আর এই মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়ছে, তার কারণ একমাত্র বিজেপি, এটা শাসক দল অভিযোগ সামনে আসছে। আর এই একে একে এই পরিস্থিতিগুলোর মধ্যে যেটা আমাদের সব থেকে বড় মনে উদ্বেগ জাগাচ্ছে তা হচ্ছে যারা আমার রাজ্যের বাসিন্দারা, তাদের এই মৃত্যুগুলো কোথাও না কোথাও প্রশ্ন তুলছেই। কারণ যেভাবে আত্মঘাতী হওয়ার খবর প্রতিনিয়ত সামনে আসছে, লাগাতার সেই আত্মঘাতী ঘটনায় মানে মোটামুটিভাবে আপনারা দেখতে গেলে 8-9 জন আত্মঘাতী হওয়ার মতন ঘটনা অলরেডি সামনে এসছে। আগামীতে এই ঘটনা আরো কতটা বাড়বে তা আমরা জানি না। সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র টেলিফোন লাইনে রয়েছেন। সুমনদা, আবারও ফের আত্মঘাতী হওয়ার ঘটনা, এবার ভাঙর ঘটনাস্থল। প্রথমেই আমি আমার দলের তরফ থেকে যে পরিবার তাদের সদস্যকে হারিয়েছেন আমি সমবেদনা জানাই। এই নিয়ে বোধহয় বাংলাতে 8 জন কি 9 জন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন বা প্রাণ দিলেন। বিষয়টা হচ্ছে আজকে আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যম সারা বিশ্ব দেখেছে, আজকেও রাহুল গান্ধী কিভাবে তুলে ধরেছেন যে ফলস ভোট, ডেড ভোট, ডুপ্লিকেট ভোট কিভাবে ব্যবহার করা হয়েছে এবং সেই আবহাওয়াতে ইলেকশন কমিশন একটা স্বচ্ছ এসআইআর করার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু স্বচ্ছ এসআইআর হওয়ার যে প্রক্রিয়াটা সেটা মোটেই সমর্থনযোগ্য নয় এবং তার থেকে কি হচ্ছে, মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হচ্ছে। মানুষ মনে করছে এর সঙ্গে আমার নাগরিকত্ব জড়িত, আমার যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় আমার নাগরিকত্ব চলে যাবে। এই নিয়ে যে একটা ভীতির সঞ্চার তৈরি হয়েছে, সারা ভারতবর্ষে সঞ্চারিত হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এসআইআর এর বিরোধী নই, জাতীয় কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়, কিন্তু নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে তারা এসআইআর করুন, নিরপেক্ষভাবে এই যে ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং একটা জিনিস সন্তর্পণে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন করছেন, সেটা হচ্ছে এই এসআইআর এর সঙ্গে একটা নাগরিকত্ব, এনসিআর, সিএএ, এই নানা রকমের তথ্য উঠে আসছে। এর থেকে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। এটা অত্যন্ত নিন্দনীয়, ধিক্কারজনক এবং আমি আমার সম্পূর্ণ সমবেদনা জানাই এবং আমার দলের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে মানুষের কাছে আর প্রাণহানি না হয় তাদের দায়িত্ব জ্ঞানহীন কাজের জন্য সেই আবেদন রাখি। তারা সুস্থ, স্বাভাবিক এবং ট্রান্সপারেন্ট ওয়েতে তাদের প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাক। ধন্যবাদ সুমনদা। সুমন রায়চৌধুরী যেটা বললেন গুরুত্ব রাখে এই ক্ষেত্রে দাঁড়িয়ে, কারণ প্রত্যেকেই একে একে দাঁড়িয়ে যে প্রতিক্রিয়া দিচ্ছেন, কারণ এর মধ্যে স্বচ্ছতারও আনা উচিত। আর যা মৃত্যু হচ্ছে সেই মৃত্যু যাতে আর না ঘটে তার জন্য ইমিডিয়েট ওয়েতে, সেটা একদিকে যখন কেন্দ্রের সরকার, অন্যদিকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন, প্রত্যেকের পদক্ষেপ করা উচিত। আর অলরেডি আমি যেটা বলছিলাম যে রাজ্যে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটলো তার যদি লিস্ট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, মানে অভিযোগ অন্ততপক্ষে যা এসছে এই মৃত্যুর, একে একে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একের পর এক মৃত্যু, আর তার দায়ভার শুধুমাত্র এসআইআর। অভিযোগ তেমনটাই, তার আতঙ্ক। উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, ভাঙড় বাদ যাচ্ছে না। জেলার প্রতিটি প্রান্তে একে একে মৃত্যুগুলো বড় প্রশ্ন তুলে দিচ্ছে যে আতঙ্ক কোন জায়গায় গিয়েছে। অবশ্যই নজর থাকবে, কারণ যেভাবে মৃত্যু সামনে আসছে, যেভাবে রাজনীতিকরণও হচ্ছে বারবার, বিভিন্ন মৃত্যু নিয়ে যা অভিযোগ এই মুহূর্তে রাজনৈতিক দল একে অপরকে করছে, শানাচ্ছে, তাতে প্রশ্ন উঠছেই। আবারও আতঙ্কের জায়গা আগামীতে কি থাকবে তা তো অবশ্যই দেখবার। একটা বিরতি। কোথায় নেই এসআইআর আতঙ্ক, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। মতুয়াগড়, সেখানেও আতঙ্কের নাম এসআইআর। অলরেডি সেখান থেকে ছবি সামনে এসছে, কারণ এর আগে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি নিজে ঘোষণা করেছিলেন যে তিনি আমরণ অনশনে যেতে চলেছেন। তিনি স্পষ্ট বড় অভিযোগ এনেছেন। আজ সকাল থেকে আমরা মতুয়াগড়ে এক এক করে সেখানে অনশন আমরা দেখতে পাচ্ছি, আন্দোলন সেখানে তীব্র হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মতুয়া সম্প্রদায়ের একাংশ তারা অনশনে বসেছেন
এবং এই অনশনকারী যারা এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তারা একে একে তাদের বক্তব্য স্পষ্ট করেছেন। কেন তাদেরকে অনশনে আজকে বসতে হচ্ছে, কি বলছেন তারা, শোনাবো। ভারতবর্ষের যাদের ভোটে সংসদ তৈরি হয়েছে, পার্লামেন্ট গঠন হয়েছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি হয়েছে, আজ যদি সেই ভোটার বা নাগরিক যদি অবৈধ ভোটার হয়, আমার প্রশ্নটা এই জায়গা ভারতবাসীর কাছে যে তাহলে এই যে সরকারটা টিকে আছে তারা কি অবৈধ হয় না? তারা কি বৈধ হয়? ভোটার যদি অবৈধ হয় তাহলে ভারতবর্ষের সরকারটাও অবৈধ। গাছের গোড়া হচ্ছে সরকার, জনগণ হচ্ছে গাছের ডালপালা, শাখা প্রশাখা। কিন্তু যদি ডালপালা, ফুল এগুলো যদি অবৈধ হয় তাহলে গোড়াটাও অবৈধ। একসঙ্গে আমরা আছি, মমতা ঠাকুরের সঙ্গে আমরা সবাই আছি। আমাদের কোনো মতুয়া কোনো পক্ষেই যাবে না, মা মমতা ঠাকুরের সঙ্গে থাকবে। আমরা একদম সম্পূর্ণভাবে আশ্বস্ত যে মমতা ব্যানার্জি যেটা বলেছেন এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে দাবি নিয়ে আমরা অনশনে বসেছি, নিঃশর্ত নাগরিকত্ব এবং এসআইআর এর মাধ্যমে ভারতে স্থায়ী বসবাসকারী কারুর নাম ভোট থেকে কাটা যাবে না। এই আন্দোলন যখন এই দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে এবং কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সদর্থ কোনো বার্তা না আসে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। মতুয়া সংগঠনের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার টেলিফোনিক প্রতিক্রিয়া আপনাদের শোনায়। কি বলছেন তিনি, শুনুন। হ্যাঁ, ভার্চুয়াল উদ্বোধন আমি করে দিলাম। তো আজকে ওখানে ওরা আমাদের গোসাই পাগল এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেক্রেটারি এবং ওখানে প্রেসিডেন্ট, ওরা আমাদের ওখানে তারা আজকে বসেছে। আমরা এসআইআর বিরুদ্ধে যে কোটি কোটি লোকের যে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন বিধান মানে বুথে পর্যন্ত আমাদের লিস্ট নেই, কোথাও 1200-1400 ভোট, সেখানে দেখা যাচ্ছে যে 100-150, কোথাও 200, 250, 300 এরকম, কোথাও কোনো বুথে তো নামই নাই। তো 2000 সালের আগে মানে এতদিন ধরে তারা ভোট দিল, এখন ভোট কেটে দেবে, যেটা আসামে করেছে। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি যে ওপার বাংলার মানুষ এবং যারা মতুয়া সমাজের লোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, তাদের পাশে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আছি এবং থাকবো। আমার অন্বেষণ তারা আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে বসেছে। মতুয়া মহাসংঘের আরো এক সংঘাতিপতি শান্তনু ঠাকুর তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিও তার বক্তব্য রেখেছেন এ প্রসঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। যারা অনশনে বসেছেন তারা কেউ মতুয়া নয়, তারা বাংলাদেশের উদ্বাস্তু রোহিঙ্গা, বাংলাদেশের উদ্বাস্তু বলছি, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার। কারণ এদের ভয় আছে মনে যে এদের ভোট কাটবে, যার জন্য তারা অনশনে বসেছে। ওখানে যার থাকার কথা সে তো নেই, মমতা ঠাকুর কোথায়, উধাও। আজকে এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের দিয়ে এখানে এই করছে, অনশন করাচ্ছে। মিথ্যে কথা, যত মিথ্যে কথা ওর মাধ্যমেই বলা সম্ভব। এটা একটা রাজনৈতিক একটা চেয়ার গরম করার মতো অবস্থা। বোকাস আওয়াজ আমরা বহু শুনেছি। এদের এই বোকাস আওয়াজ কোনো কাজে লাগবে না। ইলেকশন কমিশন যেটা করবে সেটা করবে, আর আমরাও গ্যারান্টি দিচ্ছি যে কোনো মতুয়ার ভোট কাটা যাবে না। সি এর জন্য তো ক্যাম্প করতেই হবে, যারা উপর থেকে এসছে তাদের তো নাগরিকত্ব দিতেই হবে। তো অবশ্যই প্রাসঙ্গিক বিভিন্ন যে বক্তব্য সেগুলো আপনাদেরকে একে একে শোনালাম। আর যে অনশন এই মুহূর্তে শুরু হয়েছে আপনারা জানেন, মমতা বালা ঠাকুর তিনি এর আগেও রবিবার তিনি সাংবাদিক বৈঠক থেকে তিনি ঘোষণা করেছিলেন যে চক্রান্তটা করা হচ্ছে মতুয়াদের এই জায়গায় নাগরিকত্ব যে কার্যত কেড়ে নেওয়া, অর্থাৎ এই প্রসঙ্গটাকে উত্থাপন করে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের কথাটা আরও একবার স্পষ্টতই সামনে নিয়ে এসছেন। এখন এসআইআর নিয়ে যে আবেগ বা উৎকণ্ঠা দুই কাজ করছে, একদিকে দাঁড়িয়ে যখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের আবেগকে সামনে নিয়ে আসছেন, আর এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তাদের আবেগকে শান দিয়ে এসআইআর কেন তার প্রয়োজনীয়তা রয়েছে সেটা যেমন তারা সামনে আনছেন, ওদিকে পাল্টা শাসক দল তৃণমূল কংগ্রেস তারা স্পষ্ট করে বলছেন যে এটা চক্রান্ত এবং এর মাধ্যমে দাঁড়িয়ে আর কিছুই নয়, মানুষকে তাড়িয়ে দেওয়া বা বিতাড়িত করার তার একটা প্রচেষ্টা। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুলদা, যে ছবি এবার মতুয়া মহাসংঘের সংঘাতিপতি
মানে এই জায়গা থেকে মমতা বালা ঠাকুর তিনি ঘোষণা করবার পর আমরণ অনশন দেখছি, যদিও সেখানে এখন 3টি সংগঠন তৈরি হয়ে গিয়েছে, এর মধ্যে চলছে আমরণ অনশন মমতা বালা ঠাকুরের নেতৃত্বে সেখানে অনশনের জায়গায়। কিভাবে দেখছেন এসআইআর আতঙ্ক সেখানকার? দেখুন, 1 নম্বর হচ্ছে মতুয়ারা দীর্ঘদিন ধরেই চাইছিল সিএ হোক, আর এখন সিএ হওয়ার পরে এসআইআর এর পক্ষে তারা সবাই আছে। মতুয়াদের মধ্যে মমতা বালা ঠাকুরের সঙ্গে বিশেষ কোনো লোকজন নেই। মতুয়া সমাজ থেকে মমতা বালা ঠাকুর প্রায় আউট। যে কারণে এখন এই এসআইআর আতঙ্ককে সামনে রেখে নিজের সংগঠনকে গুছিয়ে তোলার চেষ্টা করছে, বা মতুয়া হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার, মতুয়া নেতৃত্ব হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি এগুলো সবকিছুই হবে না। এরা একটা আতঙ্ক এবং ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, যাতে এই এসআইআর এর বিষয়টা গুলিয়ে যায়, মানুষের মধ্যে একটা ভুল সিগন্যাল যায়, কিন্তু সেটা হওয়া সম্ভব নয়। আমরা মনে করি যে এসআইআর সঠিক পথেই চলছে এবং এসআইআর হবে তো স্বাভাবিকভাবে মতুয়া সমাজে কল্যাণই হবে, এতে মতুয়া সমাজের মঙ্গলই হবে। ধন্যবাদ রাহুল দা আপনাকে। রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা এর আগেও তিনি অভিযোগ এনেছিলেন মমতা বালা ঠাকুর, যে 95% ভোটারের নাম এক্ষেত্রে দাঁড়িয়ে বাদ দেওয়া এবং নাগরিকত্বের যে বিভিন্ন জায়গায় আবেদনের যে হিড়িক পড়েছে সেখানে দাঁড়িয়েও টাকার একটা লেনদেনের প্রসঙ্গ তিনি উত্থাপন করেছিলেন। ফলত এই প্রসঙ্গে দাঁড়িয়ে এক এক করে যে ছবি আমরা মমতা বালা গোষ্ঠীর যারা ছিলেন আজকে এই অনশনে যোগ দিয়েছেন তারাও বেশ কিছু বক্তব্য সামনে এনেছেন। তো এক এক করে কে কি বলছেন সেটাও শোনাই আপনাদের। শুনুন। আমাদের পুরো ভরসা, দিদির প্রতি আমাদের পুরো ভরসা। দিদি আশ্বাস দিয়েছে, আমরা ওইটাই বিশ্বাস করে বসে আছি। আমরা সম্পূর্ণটা বিশ্বাস করছি। আমরা বাংলা ওপার দেশের থেকে এসেছি, মানে নিপীড়িত হয়ে মেয়ে ছেলেদেরও সম্মান গেছে, আমাদের মারধর করে এই দেশে আমরা চলে এসেছি। আমরা এদেশের থেকে যদি আমাদের সরকার তাড়িয়ে দেয় আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? আমরা তো সেইখানেই আছি। আমরা 100% বিশ্বাস আছি। কালকের যে মমতা ব্যানার্জি ধর্মতলার বুকে যে সমাবেশ করেছিলেন সেখানে প্রচুর দল এবং দলপতি গোসাইদরা উপস্থিত ছিলেন। সেই মঞ্চে মমতা ব্যানার্জি একটা বার্তা দিয়েছেন যে আমি যতদিন আছি একটা মতুয়া, সে নমশূদ্র হোক। এসআইআর আবহে নাগরিকত্বের আবেদন আর আবেদনের জন্য যা যা ছবি সামনে এসছে সেই ছবিগুলো থেকে অনেক প্রশ্ন ইতিমধ্যেই খুব স্বাভাবিকভাবে সামনে আসবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নের জায়গা সুস্পষ্ট করে ব্যাখ্যার জায়গায় গিয়েছিলেন সেখান থেকে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার মধ্যে মমতা বালা ঠাকুর অবশ্যই রবিবার দিন প্রেস কনফারেন্স করে যে অভিযোগ সামনে এনেছিলেন। আর একে একে সেই ছবিগুলোর মধ্যে গুরুত্ব রাখে আরও এক ছবি, যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আমরা। অবশ্যই নজর থাকবে আমাদের, যে খবরগুলো আমরা দেখাচ্ছি তার মধ্যে এই খবরেরও গুরুত্ব রয়েছে। ছবি দেখাই আপনাদেরকে, যে ছবি সামনে এসছে সেই ছবির দিকেও নজর রাখবার চেষ্টা করবো। চলুন, এই দেখুন সেই ছবি, যেখানে দাঁড়িয়ে এই ছবিতে সুস্পষ্টভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এসআইআর আবহে নাগরিকত্বের জন্য আবেদন বা ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, সেই সিএএ শিবির, আর সেই শিবিরে ফর্ম ফিল আপ চলছে। আর এই ফর্ম ফিল আপকে নিয়েই মমতা বালা ঠাকুর আরও এক বড় অভিযোগ এনেছিলেন টাকার লেনদেনের। গোটা ঘটনার তদন্ত আগামী সময় হবে কিনা তা তো সময় বলবে, কিন্তু সামগ্রিক এই ছবিগুলোতে প্রশ্ন পাল্টা প্রশ্নের জন্ম নিচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। আগামী সময়টা অবশ্যই দেখবার এই আতঙ্ক, এই মৃত্যু এবং একে একে এই বিভিন্ন ছবি তার পরিসর আরও বৃদ্ধি হয় কিনা নজর থাকবে আমাদের। পরবর্তীতে আপাতত এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।